আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নম্বর 1। এটি মূলত বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট। এটি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে অধ্যায় 1 থেকে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সালের স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গভঙ্গ। অ্যাসাইনমেন্টে কিছু নির্দেশনা দেওয়া আছে, বলছে যে নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। 1857 সালের স্বাধীনতা সংগ্রামের কারণ ব্যাখ্যা করতে হবে। পয়েন্ট 2 বলা আছে 1857 সালের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। পয়েন্ট 3 বলা আছে বঙ্গভঙ্গের কারণ ও বিশ্লেষণ করতে হবে। এবং 4 বলা আছে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া মূল্যায়ন করতে হবে। এটি ছিল অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা, কিছু তথ্য। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন আমরা মেন আলোচনায় চলে যাই। শ্রেণী দশম, বিষয়কোড হচ্ছে 153, বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। অ্যাসাইনমেন্ট নম্বর 1, এটি মূলত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সালের। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে 1857 সালের স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গভঙ্গ। 1857 সালে স্বাধীনতা সংগ্রামের কারণ। পলাশী যুদ্ধের 100 বছর পর ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয় তাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃক দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অর্থনৈতিক শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ, এসবই প্রেক্ষাপটে তৈরি হয়েছে। নিম্নে প্রথম স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ উল্লেখ করা হলো। 1 হচ্ছে রাজনৈতিক। পলাশী যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তার একের পর এক, দেশীয় কাজগুলোর দখল দেশীয় রাজন্যবর্গের মধ্যে ভীতি, অসন্তোষ ও তীব্র ক্ষোভের জন্ম নেয়। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, জগৎ, উদয়পুর, কারাউলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। সত্যলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকার হতে পারে না। ঠিক আছে। তাছাড়া অপশাসনের অজুহাতে অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। এসব ঘটনায় দেশীয় রাজন্যবর্গ অত্যন্ত ক্ষুব্ধ হয়। 2 অর্থনৈতিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা সঙ্গে সঙ্গে শুরু হয় চরম অর্থনৈতিক শোষণ বঞ্চনা। কোম্পানির রাজনৈতিক ক্ষমতা দখলের আগেই এদেশের শিল্প ধ্বংস করেছিল। ক্ষমতা দখলের পর ভূমি রাজত্ব নীতির নামে ধ্বংস করা হয় দরিদ্র কৃষকের অর্থনীতি মেরুদণ্ড। আইন প্রয়োগের ফলে অনেক বনেদি জমিদার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কৃষকের ওপর অতিরিক্ত কর ধার্য করা হয়। জমিদার ও রাজস্ব আদায়কারী দের তীব্র শোষণের শিকার এসব কৃষক মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে পড়ে। দরিদ্র একদিকে বাজার দখল নামে স্থানীয় শিল্প ধ্বংস, অপরদিকে অতিরিক্ত অর্থ লাভের আশায় জমি বন্দোবস্তের নামে কৃষি ধ্বংস হয়। ফলে বাংলার অর্থনীতি কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই অবস্থার শিকার হচ্ছে সাধারণ মানুষ। কোম্পানির শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। 3 সামাজিক ও ধর্মীয়। উপমহাদেশের জনগণের ক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সামাজিক ও ধর্মীয়। 18 শতকের শেষ ভাগে এবং 19 শতকের প্রথমার্ধে পাশ্চাত্যের প্রভাব ও কোম্পানির সমাজ সংস্কার জনকল্যাণমূলক হলেও গোটা রক্ষণশীল হিন্দু মুসলমান এসব মেনে নিতে পারেনি। ইংরেজি শিক্ষা, সতীদাহ প্রথা উচ্ছেদ, হিন্দু বিধবাদের পুনরায় বিবাহ, খ্রিস্টান ধর্মযাজকদের ধর্মপ্রচার ইত্যাদির ফলে হিন্দু মুসলমান সম্প্রদায়ের গোড়াপন্থীরা শঙ্কিত হয়ে ওঠে। ধর্ম ও সামাজিক নীতি বিভিন্নভাবে সংস্কারের কারণে ক্ষুব্ধ হয় উভয় সম্প্রদায়ের মানুষ। ঠিক আছে। 4 আছে সামরিক বাহিনীতে ইংরেজি ও ভারতীয় সৈন্যদের মধ্যাকার বৈষম্য বিদ্রোহের অন্যতম কারণ। ইংরেজ সৈন্য ভারতীয় সিপাহীদের মধ্যে পদবি এবং বেতন ভাতার মধ্যে বিরাট বৈষম্য ছিল। ভারতীয়দের সুযোগ সুবিধাও কম ছিল। ভারতীয়দের তাছাড়াও পদোন্নতির সুযোগ থেকেও তারা বঞ্চিত ছিল। তার উপর ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব ও দর্তপূর্ণ আচরণ সিপাহীদের
মধ্যে বিদ্রোহের আগুন জ্বলিয়ে দেয়। তাছাড়া হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয়। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করাতে হতো। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এই গুজব ছড়িয়ে পড়ল যে টোটায় গরু এবং শূকরের চর্বি মিশ্রিত আছে, ফলে উভয় ধর্ম নাশকের কথা ভেবে বিদ্রোহী হয়ে উঠল। আছে 1857 সালে স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব। স্বাধীনতা সংগ্রাম বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে উঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে 1857 সালে 19 মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা শুরু করেন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী। দ্রুত এই বিদ্রোহ মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বাংলা সহ ভারতের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহে সামিল হয়। এরপর স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব। এই বিদ্রোহের তৎকালীন গুরুত্বও ছিল। এর ফলে কোম্পানির শাসনের অবসান হয়। এর থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। 1858 সালে 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রে সত্যবিলোপ নীতি এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য নিয়ম বাতিল করা হয়। তাছাড়া এই ঘোষণাপত্রের যোগ্য অনুযায়ী ভারতীয়দের চাকরি প্রদান এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা সহ যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ক্ষমা ঘোষণা করা হয়। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাহিত করা হয়। এই বিদ্রোহের সুদূর প্রসারী হচ্ছে এই বিদ্রোহের ক্ষোভ থেমে যায়নি। এই সংগ্রামের পরিপ্রেক্ষিতে জনগণ সচেতন হয়ে ওঠে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে ইংরেজ শাসনের অবসান ঘটায়। এরপর বঙ্গভঙ্গের কারণ। বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গের প্রভাব ছিল সুদূরপ্রসারী। 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি নষ্ট হয়ে যায়। একে অপরের শত্রু ভাবতে শুরু করে। উভয় সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। নেতাদের উদার প্রচেষ্টায় যৌথ রাজনৈতিক কর্মসূচির ফলে মাঝে মাঝে ঐক্যের সম্ভাবনা উজ্জ্বলন হলেও শেষ পর্যন্ত ব্রিটিশ বিভেদ নীতিরই জয় হয়। উল্লেখ্য, উপনিবেশগুলোতে ব্রিটেন ভাগ কর ও শাসন কর নীতি অনুসরণ করত। পরিণতিতে 1947 সালে উপমহাদেশ ভাগ হয়ে যায়। জন্ম হয় ভারত পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্র। বঙ্গভঙ্গের কারণ। বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ ছিল, যা নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. প্রশাসনিক কারণ। লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার। উপমহাদেশের 1/3 লোকের বসবাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। কলকাতা থেকে পূর্বাঞ্চলে আইন শৃঙ্খল রক্ষা ও শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ, যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলতে একটি প্রশাসনিক ইউনিটে রাখা যুক্তিসঙ্গত মনে করেননি। তাই 1903 সালে বাংলা প্রদেশকে ভাগ করার পরিকল্পনা করেন এবং 1905 সালে তা কার্যকর হয়। ঠিক আছে। 3 হচ্ছে অর্থ সামাজিক কারণ। বাংলা ভাগের পেছনে আরও বেশ কারণ ছিল, যার একটি অর্থনৈতিক ও অপরটি সামাজিক। তখন কলকাতা হয়ে উঠেছিল অর্থ সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানই হয়েছিল কলকাতাকে ঘিরে। যা কিছু উন্নতি অগ্রগতি সবই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। ফলে পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয়, অথচ এখান থেকে যে কাঁচামাল সরবরাহ করা হতো তার জন্য ও সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফলে পূর্ব বাংলায় অর্থনৈতিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে না পারায় এই অঞ্চলের লোকজন অশিক্ষিত থেকে যায়। কর্মহীনের সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে। এ অবস্থায় কথা বিবেচনা করে বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল। এরপর 3 হচ্ছে রাজনৈতিক কারণ। লর্ড কার্জন শুধু শাসন সুবিধার জন্য পূর্ব বাংলার জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গ করেননি। এর পেছনে ব্রিটিশ শাসনের সুদূরপ্রসারী রাজনৈতিক স্বার্থ ও জড়িত ছিল।
লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন। বাঙালির মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী ক্রমশ জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিলেন। বিষয়টি তার দৃষ্টি এড়ায়নি। কংগ্রেস নেতারা কলকাতা থেকেই সারা ভারতে আন্দোলনের নেতৃত্ব দিতেন। সুতরাং কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। হিন্দু মুসলমান সম্মিলিত শক্তি ঐক্যবদ্ধ বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক। ফলে বাংলা ভাগ করে একদিকে বাঙালির শক্তিকে দুর্বল করা হলো, অপরদিকে পূর্ব বাংলার উন্নয়নের নামে মুসলমান সম্প্রদায় খুশি করা হলো। এভাবেই কার্জন বিভেদ ও শাসননীতি প্রয়োগ করে যতটা না পূর্ব বাংলার কল্যাণে তার চেয়ে বেশি ব্রিটিশ ক্ষমতা টিকিয়ে রাখায় স্বার্থে বাংলা ভাগ করেন। এভাবে কৌশল ভারতীয় জাতীয় ঐক্যর দুর্বল করার ব্যবস্থা করা হয়। বঙ্গভঙ্গের প্রক্রিয়া। বঙ্গভঙ্গের ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। মুসলিম পত্র পত্রিকাগুলোর বঙ্গ বিভাগের সন্তোষ প্রকাশ করে। নতুন প্রদেশের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল মুসলমান। সুতরাং পূর্ব বাংলার পিছনে পুরা মুসলমান সম্প্রদায় শিক্ষা দীক্ষা এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে এই আশায় তারা বঙ্গভঙ্গের প্রতি আকৃষ্ট সমর্থন প্রদান করে। অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। এর পেছনের কারণ সম্পর্কে কোনো ঐতিহাসিক বলেছেন, উঁচুতলার মানুষ ও পুঁজিপাতি শিক্ষিত মধ্যবিত্ত জমিদার আইনজীবী সংবাদপত্রের মালিক রাজনীতিবিদের আঘাত লাগার কারণে এরা বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা শুরু করে। তবে ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে হোক বা জাতীয় ঐক্যের মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে হোক, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই আন্দোলন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, তিলকসহ গোখরের মতো উদারপন্থী নেতাও অংশ নেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমে স্বদেশী আন্দোলনের রূপ নেয়। চরমপন্থী নেতাদের কারণে এই আন্দোলনের সঙ্গে সশস্ত্র কার্যকলাপও যুক্ত হয়। ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করাতে না পেরে শেষ পর্যন্ত 1911 সালে বঙ্গভঙ্গ রহিত করেন। রাজার পঞ্চম জর্জ ভারত সফরে এসে 1911 সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। বঙ্গভঙ্গ রদের ফলে হিন্দু সম্প্রদায় খুশি হন আর কংগ্রেসের মনে করে এটি তাদের নীতির জয়। কিন্তু মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গ রদে প্রচণ্ড মর্মাহত হয়। ব্রিটিশ সরকার ও কংগ্রেসের প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে যায়। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করে কংগ্রেস মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নয়। মুসলিম নেতৃবৃন্দ একে ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতার জঘন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন। বঙ্গভঙ্গের পর থেকে হিন্দু মুসলমানদের সম্পর্কে ফাটল ধরে। এরপর থেকেই সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত। 1906 সালে মুসলিম লীগ গঠিত হলে হিন্দু মুসলমানের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়। মুসলমানদের ক্রমশ স্বতন্ত্র জাতি চিন্তা তীব্র হয়ে থাকে। এটি ছিল আজকের অ্যাসাইনমেন্ট। আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।